গল্পটির শুরুতে ইউরি নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একটি গর্ত খুঁড়ছিল। সেখান থেকে সে একটি ফোন পায়, ফোনটিকে অন করে। অপরদিকে গাংবুকের কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে আর সে তাকে বলে, আমরা লোকেশন পেয়ে গেছি, সেই লাশটি কোথায় আছে আমরা জেনে গেছি। সে বলে কোথায় আছে। তখন লোকটি আননোন নাম্বার থেকে তাকে একটি লোকেশন দেয়। সেই লোকেশনে গাংবুক পৌঁছে যায়। সেখানে সে ইউরিকে দেখতে পায়। সে মনে করে ইউরি হয়তো কিলার, আর ইউরি মনে করতে শুরু করে গাংবুকই কিলার। তারপর তারা দুইজন একজন আরেকজনকে মারতে শুরু করে, এটা না জেনেই যে আসলে তারা দুইজনই কিলার না। তারা দুইজন নিচে পড়ে যায় এবং একজন আরেকজনের উপরে ছিল। তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা মনে করে তারা দুইজন অন্য কিছুই করছে। তখন তাদেরকে এটা বলার পর তারা অবাক হয়ে যায় আর তারা বলে তারা এরকম কিছুই করছে না, তারা তো মারামারি করছিল। গাংবুক ইউরিকে জিজ্ঞাসা করে, তোমার উপর আমি কেস করতে পারি, তুমি আমাকে মেরেছ। ইউরি বলে, আমিও তোমার উপর কেস করতে পারি, তুমিও আমার উপর না জেনে অ্যাটাক করেছ। তখন সে বলে, তুমি কিভাবে জানতে পারলে যে এখানেই ডেড বডি পাওয়া যাবে? তখনই সেখানে গাংবুকের একজন টিমমেট চলে আসে। সে অপর দিকে তাকায় এবং সে ইউরির দিকে তাকায়। তখনই এক ঝলকে ইউরি গায়েব হয়ে যায়। ইউরিকে দেখানো হয় সে সেই মানুষটির সাথে কথা বলছিল যে এখন একটি আত্মা, যার ডেড বডি পাওয়া গেছে। ইউরি তাকে বলে যে তোমাকে মেরেছে তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে। তারপর সেই আত্মাটি সেখান থেকে চলে যায়। আর ইউরি তাকে শেষবারের মতো বলে যায়, যখন তুমি নেক্সট লাইফে জন্ম হবে তখন তুমি একটি ভালো মানুষ হয়েও। ইউরি তারপর 6 বছর আগের কথা মনে করে, যেখানে সে গিইউয়ের সাথে ছিল। সে তাকে প্রপোজ করে বলে সে তাকে বিয়ে করতে চায়। ইউরি বলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার প্রতিদিন এইসবের সাথে লড়াই করতে হবে। তুমিও হয়তো এইসব দেখতে শুরু করবে, তুমি ভয় পাবে। তখন গিইউ তাকে বলে, আমি জানি না আমার সাথে কি হবে আর কি না হবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। ইউরি তার হাতটি তাকে দেয় এবং সে একটি এঙ্গেজমেন্ট রিং তাকে পরিয়ে দেয়। তারা দুইজন বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। ওয়েডিং হলে তারা দুইজন ছিল। গিইউ বিয়ের রিং গাড়িতে ভুলে রেখে চলে এসেছিল, যার কারণে সে লিফটের দিকে যায় যাতে সে রিংটি আনতে পারে। তখনই সেখানে লিফটটি বন্ধ হয়ে যায় এবং সে দেখে তার আশেপাশে পানি আছে সমুদ্রের মতো। তখন সে লিফটটি বন্ধ করে, কিন্তু তারপরও লিফটের ভিতরে অজানা এক জায়গা থেকে পানি চলে আসতে শুরু করে। সে ডুবে যাচ্ছিল আর একটি আত্মা তার পা পানির নিচে টানছিল। গিইউর আসতে দেরি হচ্ছে এটা দেখে ইউরি তাকে খুঁজতে চলে যায়। সে পার্কিংয়ে আসে এবং সে দেখে গিইউ সেখানে অনেক টায়ার্ড ছিল, অনেক ক্লান্ত ছিল আর ভীতু ছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। গিইউ তাকে সব কিছুই বলে আর সে অনেক ভয়ে ছিল। সে তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার হাত ধরার কারণে আমার মৃত্যুর সাথে লড়াই করে আসতে হলো। তোমার সাথে বিয়ে করলে না জানে কত বিপদ আমার সহ্য করতে হবে, আমি এইসব সহ করতে পারবো না। গংবুক এবং গংবুক যাকে আসামি বলছিল সে সিয়ংজে, তারা দুইজন আর সবাই কোর্টে ছিল। কোর্টে যে জজ সে সবাইকে বলে সিয়ংজের উপরে যে আরোপটি লেগেছে সেটার বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি, এই জন্য তাকে শাস্তি দেওয়া জায়েজ হবে না। তখনই গিয়ংবুক কিছু বলতে চায়, কিন্তু জজ তাকে বলে তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তো তাকে আমরা আসামি ভাবতে পারি না। তারপর কোর্টের কেসটি শেষ হয়ে যায়। গংবুক কোর্ট থেকে বের হয়। তখনই সিয়ংজে তাকে বলে, হেরে যেতে কেমন লাগে এটা তুমি এখন ফিল করবে। তখন গংবুক তাকে বলে,
আমার কাছে কোনো প্রমাণ এখন নেই, তাতে কি হয়েছে? আমি কেস রিওপেন করব এবং আবারও তোমার বিরুদ্ধে আমি কোর্টে লড়াই করব আর তোমাকে জেলে পাঠাবো। তখন সিয়ংজে তাকে বলে, তুমি কি শুনোনি জর্জ কি বলেছে? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এটা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখনই গংবুকের কাছে একজন লোক আসে এবং সে তাকে বলে, বস তোমার সাথে দেখা করতে চায়, তাদের বস সাংহো। সে গংবুককে বলে, তুমি যেই লোকটির বিরুদ্ধে কেসে লড়াই করার কথা চিন্তা করছো, তার বাবা অনেক বড় একজন মানুষ এবং আমার অর্ডার এসেছে যেন এই কেসটি তোমাকে দিয়ে অফ করানো যায়, তো তোমার এটা করতেই হবে। গংবুক বলে সে আবারও কেস রিওপেন করবে আর কেস সে অফ করবে না, আর সেখান থেকে বের হয়ে যায়। গংবুকের দাদি তাকে কল করে আর তাকে বলে মন্দিরে আসতে। গংবুক মন্দিরে যায়। দাদি তাকে লাথি মেরে বলে ঠিক মতো প্রে করতে। তারা দুইজন মন্দির থেকে বের হয়। তার দাদি তাকে বলে ব্ল্যাক মাঙ্কি ইয়ারে জন্ম হওয়ার মেষ থেকে দূরে থাকতে, না হলে তোমার সাথে ভালো হবে না, সে আনলাকি। দূরের থেকে একজন তাদের দুইজনকে দূরবীন দিয়ে দেখছিল। গংবুকের কলিগরা ডিনার করার জন্য একসাথে যাবে। তারা গংবুককেও জিজ্ঞাসা করে সে যেতে চায় কি না। সে বলে তার ওভারটাইম কাজ করা লাগবে, সে যেতে পারবে না। তখনই তাদের মধ্যে একজন বলে, ঠিক আছে, রেস্টরুমের লাইট কাজ করছে না, সেটা তুমি দেখে নিও আর ঠিক করে দিও। আর ওয়াশরুমের কাছে যেও না, ওয়াশরুমের ভিতরেও যেও না, সেখানে ভূত থাকে। সে রেস্টরুমে যায় লাইট ঠিক করার জন্য। সেখানে সে দেখতে পায় একটি ওয়াশরুমের দরজা আপনি ইচ্ছেই খুলে যায়। সে ওয়াশরুমের ভিতরে দেখতে যায়, লাইট অন করে মোবাইলের, আর সে দেখে একটি ভূত ছিল সেখানে। কিন্তু তার চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেটা কোনো ভূত ছিল না, সেটা ছিল একটি ঝাড়ু। সে অনেক বেশি ভয় পেয়েছিল তাদের কথা শুনে এবং এটার জন্যই সে ঝাড়ুকেই ভূত ভেবে নিয়েছিল। ইয়োরি তার এমপ্লয়িজদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল। তখনই সেখানে সে একটি ভূতকে দেখতে পায়, একটি বাচ্চা মেয়ের আত্মা। সে সবাইকে বলে আমার থেকে দূরে থাকো। সে বাচ্চা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই সেখানে বাচ্চা মেয়েটির আত্মার মা চলে আসে এবং তার সাথে আরেকটি ছেলেও ছিল। সে ইয়োরিকে সরি বলে এবং বাচ্চা মেয়েটির আত্মাকে নিয়ে চলে যায়। তারা তিনজনই আত্মাই ছিল। তখনই ইয়োরির পার্সোনাল সেক্রেটারি এসে তাকে বলে, চেয়ারওম্যান, আপনার দাদি আপনার সাথে দেখা করতে চায়। ইউরির দাদি এবং ইউরির কাজিনদেরকে দেখানো হয়। তারা নিউজে দেখছিল সিয়ংজের ব্যাপারে, যে সিয়ংজেকে জেলে ঢোকানো হয়নি কারণ সে নির্দোষ প্রমাণ হয়েছে, যার জন্য ইউরির কাজিন সিয়ংজেকে বিয়ে করতে পারে কারণ সে নির্দোষ। সেখানে ইউরি চলে আসে কিছুক্ষণ পর। তার দাদি তাকে জিজ্ঞাসা করে, তুমি সিয়ংজের ব্যাপারে কি চিন্তা করো, তার কি তোমার কাজিনের সাথে বিয়ে দেওয়া উচিত কি না? তখন ইউরি বলে সে তার বাবাকে ছাড়া কিছুই না, সে জাস্ট একটি নর্মাল মানুষ, সে তার বাবার টাকা পয়সা ছাড়া কিছুই না, সে অপদার্থ এবং ইউরির কাজিনের তার সাথে বিয়ে দেওয়া উচিত না, এটাও সে বলে। তার দাদি তাদের বিজনেসের রিপোর্টস দেখছিল। সেখানে সে দেখে সব বিজনেসই ভালোভাবে চলছে, কিন্তু সিনা হল থেকে তাদের কোনো টাকা ইনকাম হচ্ছে না। সিনা হল সেই হলটি যেখানে ইউরি এবং তার এক্স হাজব্যান্ড টু বি এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে পালিয়ে যায়, যার কারণে সেই হলে আর কেউ বিয়ে করতে আসতে চায় না। যার কারণে তার দাদি সেই আর্ট গ্যালারি বানাতে চায় সিনা হল ভেঙে। ইউরি তাকে বলে, আমি চাই না আপনি এই সিনা হল ভেঙে আর্ট গ্যালারি বানান, কারণ এই সিনা হলটি আমার বাবা আমার মাকে ডেডিকেট করে বানিয়েছিল। এই হলটি যেমন আছে তেমনই থাক, আমি এটাই চাই। ইউরি জিমে যায়, ওয়ার্কআউট করে। এক্সারসাইজিং করা শেষ হলে সে বাসায় যায়, খাবার খায় এবং সে একটি টেন্টের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। গংবুক তার ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল এবং সে টিভিতে সিয়ংজেকে দেখে অনেক বেশি বিরক্ত হচ্ছিল।
ইউরি রাতে ঘুমাচ্ছিল, তখনই তার রুমে একটি ভূত চলে আসে। ইউরি ভয় পাচ্ছিল, তখনই সে হঠাৎ করে তার টেন্ট থেকে বের হয় এবং তাকে বলে, তুমি এখন বের হও, আর তুমি আমার থেকে কি চাও, কি কাজ করাতে চাও এটা তুমি বলে দাও, তাহলে আমি তোমাকে হেল্প করব। আমাকে এভাবে ভয় দেখানোর কোনো দরকার নেই। ইউরি একটি কথা মনে করে। সে কিছুদিন আগে একটি শামেনের কাছে গিয়েছিল। শামেনটি তাকে বলেছিল, তুমি যদি ঘোস্টদের হেল্প করো তাহলে ঘোস্টরা তোমাকে ছেড়ে দেবে, আর যদি না করো তাহলে ঘোস্টরা তোমাকে মেরে ফেলবে। তুমি তাদের হেল্প করে বেঁচে থাকতে পারবে। ইউরি একটি গাড়ি নিয়ে সেই কালপ্রিটের কাছে আসে, যেই কালপ্রিট সেই ঘোষটিকে মেরেছে, যেই ঘোষটির ছায়া তার ঘরে এসেছিল। সে জিজ্ঞাসা করে, এটিই কি তাদের গাড়ি? সেই ঘোষটি বলে, হ্যাঁ, এটাই কালপ্রিটের গাড়ি। সে চিন্তা করে সে কোনো পুলিশ না, যার কারণে সেই ঘোষকে কিভাবে হেল্প করবে। সে একটি টেলিফোন বুথে যায় এবং সেখানে একজনকে কল করতে চাচ্ছিল, কিন্তু এর আগেই সেই কালপ্রিটরা ইউরির গাড়িটিকে তাদের গাড়ি দিয়ে আঘাত করে, যার কারণে তার গাড়ি হালকা ড্যামেজ হয়ে যায়। ইউরি কিছু করার আগেই তারা সবাই চলে যায়। তারপর ইউরি তার গাড়িতে এসে বসে, তখনই গংবুকও তার গাড়িতে এসে বসে পড়ে। গংবুক ইউরিকে বলে, এটা একটি সিরিয়াস কেস, আমার সেই দুইজন লোকের উপর সন্দেহ আছে, তাদেরকে আমাদের ফলো করতে হবে, কারণ আমার সন্দেহ তারা দুজন হয়তো কালপ্রিট। সে তার আইডি কার্ড ইউরিকে দেখায় আর সে বলে যে সে একজন প্রস্টিকিউটর। ইউরি তার কথা বুঝে এবং গাড়িটি স্টার্ট করে। ইউরি সেই ঘোষটিকে জিজ্ঞাসা করে যে সেই গাড়িটি কোথায় গিয়েছে, আমাকে বলো যাতে আমি সেই গাড়িটি ফলো করতে পারি। তারপর ঘোষ তাকে সব ডাইরেকশন বলে দেয়। ইউরি সেই গাড়িটিকে খুঁজে পায়। গংবুক চিন্তা করছিল সে কার সাথে কথা বলছে। ইউরি অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, তখনই গংবুক ব্ল্যাক মাঙ্কি একটি কিচেন দেখে আর সে তার দাদির কথা মনে করে। তার দাদি তাকে বলেছিল ব্ল্যাক মাঙ্কি ইয়ারে জন্ম হওয়া মেয়েদের থেকে দূরে থাকতে। তারা দুইজন সেই গাড়িটির সামনে চলে আসে, যার কারণে গাড়িটিকে থামতে হয় এবং তখনই গংবুক সেই গাড়িটির থেকে লোক দুইজনকে বের করে তাদেরকে মারতে শুরু করে। তখনই একজন লোক গংবুককে অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই ইউরি একটি ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে যাতে সে গংবুককে অ্যাটাক না করতে পারে। গংবুক নিচে পড়েছিল, সে ইউরির দিকে হাত বাড়ায় যাতে সে তাকে হেল্প করে, কিন্তু সে ক্রিকেট ব্যাট দেয় তাকে এবং তাকে উঠিয়ে নেয়। তখন সে হঠাৎ করেই উঠে এবং ইউরির অনেক কাছাকাছি চলে এসেছিল। তখন ইউরি তাকে ব্যাট দিয়ে ধাক্কা দিয়ে বলে তাকে দূরে সরে যেতে। ইউরি তাকে গাড়ির ডিকি খুলতে বলে এবং সে দেখে সেই ডিকির ভিতরে ছিল সেই ড্রাইভারটির লাশ, যেই ড্রাইভারটি কালপ্রিটরা মেরেছে। সেই ড্রাইভারটির ঘোষটি ইউরিকে এই পর্যন্ত এনেছে। সে ঘোষটিকে বাই বাই বলে এবং সেই ঘোষটি সেখান থেকে চলে যায়। তখন গংবুক ইউরিকে দেখে অনেক অবাক হচ্ছিল, কারণ সে চিন্তা করে সে কিভাবে তাদেরকে ধরিয়ে দিল এবং সে কিভাবে জানতে পারল যে কালপ্রিটরা ডেড বডি কোথায় রেখেছে। গংবুকের রাত্রে ভয়ানক স্বপ্ন আসছিল, কারণ সে ইউরির জন্য অনেক ভয় পেয়ে যায়, কারণ সে চিন্তা করছিল ইউরি এত কিছু একা কিভাবে করে ফেললো। সে কালপ্রিটদেরকেও ধরিয়ে দিল এবং সে কিভাবে জানতে পারলো যে ডেড বডি কোথায় আছে। তার পরদিন সে কাজে যায়। তার টিমমেট তাকে বলে একজন টেলিফোন বুথে কল করতে গিয়েছিল যখন এই ক্রাইম সিনটি স্টার্ট হবে তখনই, কিন্তু তার স্নিকার্সগুলো দেখো, এগুলো অনেক বেশি দামি। এই স্নিকার্সগুলো কোরিয়াতে শুধু 3 জনের কাছেই আছে। তারা বাকি 2 জনকে দেখে এবং 3 নম্বরে যে ছিল সে ছিল ইউরি এবং ইউরির নাম ছিল সিইও হিসেবে। তখন এই কথাটি সে জানতে পারে, কিন্তু সে ইউরির ছবি দেখেনি, যার কারণে সে জানে না যে এটা ইউরির কাছেই ছিল স্নিকার্সগুলো। তখন সে ইউরির সাথে দেখা করতে যায়। তখন একটি মহিলা বলে, আপনি এভাবেই তার সাথে দেখা করতে পারবেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তখনই সে ইউরিকে দেখতে পায় এবং ইউরিও গংবুককে দেখে। তারা দুইজনই কনফিউজ ছিল যে তারা দুইজন এখানে কি করছে।
তখন তারা ইউরি এখান থেকে পালিয়ে যাচ্ছিল যাতে গংবুক তাকে ধরতে না পারে বা দেখতে না পারে, কারণ তার ভয় ছিল যে তার এক্স হাজব্যান্ড টু বি এর সাথে যা হয়েছে অন্য কারোর সাথে এমন না হয়ে যায়। ইউরি তার থেকে অনেকক্ষণ পর্যন্ত পালাচ্ছিল। গংবুকও তাকে ফলো করছিল। তখন ইউরি একটি রুমে এসে লুকিয়ে থাকে। গংবুক তাকে খুঁজছিল। তখনই সেখানে এমপ্লয়ি আসার আওয়াজ হয়, যার কারণে গংবুক একটি দরজা খুলে একটি ক্যাবিনেটের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। এমপ্লয়িরা ইউরিকে নিয়ে অনেক বাজে কথা বলছিল যে সে অনেক বেশি মিন একজন মানুষ, সে অনেক বেশি খারাপ, সে সবসময় গ্লাভস পরে থাকে এত গরমের মধ্যেও, সে কেমন আজব টাইপের মানুষ। এইসব কথা ইউরি শুনছিল। তখন তারা ইউরিকে দেখে এবং তারা ভয়ে চিৎকার করে ওঠে। ইউরি সেখান থেকে চলে যায়। গংবুক ক্যাবিনেট থেকে বের হয়। সে ইউরিকে ফলো করতে করতে তার সিইও এর রুমে চলে আসে। তখন সে জানতে পারে এটা সিইওর রুম, কারণ এটা লেখা ছিল। তখন ইউরিও বুঝতে পারে যে সে এখানে চলে এসেছে। ইউরি দরজার সামনেই দাঁড়িয়ে ছিল এবং সে আওয়াজ শোনার চেষ্টা করছিল গংবুকের জুতোর আওয়াজের, যে সে কি এখান থেকে গেছে কি না। ইউরি যেই সাইডে দরজার দাঁড়িয়ে ছিল সেই সাইডটি গংবুক দরজা খোলে এবং ইউরি নিচে পড়ে যাচ্ছিল। তখনই গংবুক ইউরিকে ধরে ফেলে